গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন জুল ভার্নের সায়েন্স ফিকশন গল্প মিস্টেরিয়াস আইল্যান্ড, আজ ৪র্থ পর্ব। আবার এলো শীত, কিন্তু এবার আর শীতকে মোটেই তোয়াক্কা করল না অভিযাত্রীরা। মুশমনের লোম কেটে উল তৈরি হয়ে গেছে। প্রথমে কাঠের গামলায় অল্প গরম পানিতে ভালো করে ধোয়া হয়েছে লোমগুলো। তারপর ওই পানিতেই লোমগুলো ২৪ ঘন্টা ভিজিয়ে রেখে দূর করা হয়েছে তৈলাক্ত ভাবটা। সোডার পানিতে ধুয়ে নেবার পর একেবারে ঝরঝরে হয়ে গেছে উল। কাঠের বড় বড় গামলায় ছড়িয়ে রাখা হয়েছে সাবান মাখা লোম। গ্রানাইট হাউসের কৃত্রিম জলপ্রপাতের শক্তি দিয়ে চালানো হয়েছে ক্যাপ্টেনের তৈরি চরকা আর প্রেসার মেশিন। চরকায় লোমের সুতো কেটে প্রেসার মেশিনের চাপ দিয়ে তৈরি করা হয়েছে ফেন্টের মতো গরম কাপড়। একেবারে বাজে হয়নি ওই কাপড় থেকে আনাড়ি হাতে তৈরি করা কোট, প্যান্ট, হ্যাট, কম্বল। এত সব গরম কাপড় চোপড় থাকলে আর শীতকে ভয় পাবার কি আছে। ২০শে জুন থেকেই পড়ল কনকনে শীত। তার উপর মাঝে মাঝেই ঝাপটা মারছে হিমেল হাওয়া। এত ঠান্ডায় নৌকোর কাজ চালিয়ে যেতে না পেরে গ্রানাইট হাউসে বসে প্যান প্যান করতে থাকলো পেনক্রাফট। জুনের শেষে বরফ পড়া শুরু হলো, তাই সপ্তাহে একবার খোয়াড়ে গিয়ে জন্তু জানোয়ারদের তদারক করে আসে অভিযাত্রীরা। এমন সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। একটা অ্যালবাট্রসকে গুলি করেছিল হারবার্ট। পাখিটা পড়ে যাবার পর পরীক্ষা করে দেখা গেল আঘাত গুরুতর নয়। কয়েকদিন চিকিৎসা করতেই সেরে উঠল পাখিটা। একটা মতলব এলো স্পিলিটের মাথায়। লিঙ্কন দ্বীপের ওদের নির্বাসনের কথাটা কাগজে লিখে একটা থলিতে ভরলেন। সেই সাথে ছোট্ট একটা কাগজে থলিটা পেলে দয়া করে নিউ ইয়র্ক হেরাল্ডের অফিসে পৌঁছে দেবেন, এই কথাটা লিখে থলিতে ভরলেন। থলিটা অ্যালবাট্রসের গলায় বেঁধে উড়িয়ে দিলেন পাখিটাকে। ভাগ্যক্রমে পাখিটা কারো হাতে ধরা পড়লে অভিযাত্রীদের উদ্ধার পাবার একটা ব্যবস্থা হয়েও যেতে পারে। জুলাইয়ে এত শীত পড়ল যে আরেকটা ফায়ার প্লেসের ব্যবস্থা করতে হলো। প্রায়ই আগুনের পাশে বসে গল্প করে ওরা, সেদিনও করছে। একটু পরপরই চা আসছে, তামাকও আছে প্রচুর। হঠাৎ কান খাড়া করে কি যেন শুনল টপ। পরক্ষণেই ঘেউ ঘেউ করে ছুটে গেল কুয়োর পাড়ে। জ্যাপও অনুসরণ করল ওকে। কুয়োর তলায় আবার এলো নাকি জানোয়ারটা? বিস্মিত কণ্ঠে বললেন স্পিলেট। সবাই উঠে গিয়ে মশালের আলোয় দেখার চেষ্টা করল কুয়োর তলাটা, কিন্তু দেখা গেল না। জোর করে টপ আর জ্যাপকে কুয়োর ধার থেকে ফিরিয়ে আনলো পেনক্রাফট, কিন্তু গম্ভীর হয়ে গেলেন ক্যাপ্টেন। পরপর কয়েকদিন তুষারপাত আর ঝড়ে প্রসপেক্ট হাইটের ওপরকার পাখির বাসার বেশ ক্ষতি হলো, কিন্তু পাহাড়ের আড়ালে থাকায় বেঁচে গেল খোয়ারটা। আগস্টের দিকে শান্ত হয়ে এলো আবহাওয়া। ৩রা আগস্ট শিকারে বেরোলো অভিযাত্রীরা, কিন্তু কাজের ছুতোয় গ্রানাইট হাউসেই থেকে গেলেন ক্যাপ্টেন। সবার অজান্তে কুয়োর ভেতরটা দেখার ইচ্ছে তার। কুয়োর ভেতর কোন জানোয়ার এসে বসে থাকে দেখতে হবে তাকে। হয়তো পরপর ঘটে যাওয়া রহস্যগুলোর সমাধানও পাওয়া যাবে ওই কুয়োয়। লিফট চালু হওয়ার পর থেকেই তুলে রাখা হয়েছিল সিঁড়িটা। কুয়োর পাড়ে শক্ত করে দুটো খুঁটি গাড়লেন ক্যাপ্টেন। সিঁড়ির ওপরের একটা খাঁজে দড়ি বাঁধলেন। তারপর সিঁড়িটা কুয়োর ভেতর নামিয়ে দিয়ে খাঁজে বাঁধা দড়িটা শক্ত করে বাঁধলেন খুঁটির গায়ে। কোমরের বেল্টে গুঁজে নিলেন পিস্তল আর ছুরি। হাতে একটা লণ্ঠন নিয়ে তরতর করে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলেন নিচে। ওই অন্ধকার রহস্যময় কুয়োয় নামতে বিন্দুমাত্র ভয় পেলেন না তিনি। খোঁচা খোঁচা পাথর বেরিয়ে আছে কুয়োর দেয়ালে। ইচ্ছে করলেই মানুষ বা বানর ওই বেরিয়ে থাকা পাথরের খাঁজ বেয়ে ওঠানামা করতে পারে। কুয়োর একেবারে নিচে নেমেও কিছু দেখতে পেলেন না তিনি। নিরেট দেয়ালের সব দিকেই ঠুকে ঠুকে দেখলেন, কিন্তু ফাঁপা বলে মনে হলো না। শান্ত টলটলে পানির নিচে কোনো সুড়ঙ্গ আছে কিনা বোঝা গেল না। অনেকক্ষণ দেখে উঠে এলেন ক্যাপ্টেন, কিন্তু সন্তুষ্ট হতে পারলেন না তিনি। কোনো না কোনো রহস্য নিশ্চয়ই লুকিয়ে আছে, কথাটা জোর করেও মন থেকে তাড়াতে পারলেন না ক্যাপ্টেন। সন্ধ্যায় পাখির বোঝা নিয়ে গ্রানাইট হাউসে ফিরে এলো অভিযাত্রীরা। জ্যাপের সারা গায়ে স্নাইপের বান্ডেল, টপের গলায় টিলের মালা। বেশ কিছু টাটকা খাওয়ার পরও প্রচুর পাখি নুন দিয়ে শুকিয়ে রাখা হলো ভবিষ্যতের জন্য। কুয়োতে নামার কথা সবার আড়ালে স্পিলেটকে জানালেন ক্যাপ্টেন। স্পিলেটও সায় দিলেন, কিছু একটা রহস্য আছেই ওই কুয়োয়।
আবার নৌকার কাজে মন দিল পেনক্রাফট। সারাদিন ওকে সাহায্য করে হারবার্ট। আস্তে আস্তে এগিয়ে চলল কাজ। স্পিলেটের সামান্য একটা ভুলের জন্যে সাংঘাতিক দুর্ঘটনা ঘটল 11ই আগস্ট। সেদিন রাতে গভীর ঘুমে অচেতন সবাই। ভোর 4টের দিকে টপের বিকট চিৎকারে ঘুম ভেঙে ধড়মড় করে উঠে বসল ওরা। না, কুয়োর কাছে চেঁচাচ্ছে না টপ, বাইরে থেকে আসছে আওয়াজটা। জানলার কাছে ছুটে গেল সবাই। গভীর অন্ধকারে কিছুই দেখা গেল না, কিন্তু পোল্ট্রির দিক থেকে ভেসে এলো ক্রুদ্ধ বুনো জানোয়ারের চিৎকার। নেকড়ে ঢুকলো নাকি? সেরেছে, উত্তেজিতভাবে বলল পেনক্রাফট। পাখিগুলোর 12টা বাজাবে শয়তানের দল। কিন্তু নদী পেরোলো কি করে ওরা? আমার ভুল, লজ্জিতভাবে বললেন স্পিলেট। ব্রিজের মাঝের অংশটা খুলে রাখেনি কাল। কিন্তু ও নিয়ে ভেবে আর সময় নষ্ট করল না কেউ। তাড়াতাড়ি বন্দুক হাতে বেরিয়ে পড়ল সবাই। পোল্ট্রি হাউসটাকে আগে বাঁচানো দরকার। মোটা একটা মুগুর হাতে আগে আগে ছুটল জ্যাপ। অভিযাত্রীদের দেখেও পালিয়ে গেল না জানোয়ারের দল। অন্ধকারে ঝকঝক করছে অসংখ্য সবুজাভ চোখ। মেরু শেয়াল, 100-র কম হবে না। এক মুহূর্ত দ্বিধা করে শেয়ালগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল জ্যাপ। বিরাট মুগুর দিয়ে ওগুলোকে দমাদম পিটিয়ে চলল সে। লাফ মেরে গিয়ে একটা শেয়ালের টুঁটি কামড়ে ধরল টপ। এপাশ ওপাশ মাথা ঝাঁকাতেই কাঠি ভাঙার মতো মট করে একটা তীক্ষ্ণ শব্দ হলো। ভার্টেব্রা ভেঙে গেছে শেয়ালটার। ওটাকে ছেড়ে দিয়ে আরেকটা শেয়ালের দিকে ছুটে গেল টপ। ওদিকে অভিযাত্রীদের বন্দুকের গুলির আওয়াজে কেঁপে উঠল লিঙ্কন দ্বীপ। ভোরের আলো দেখা দিতেই শেষ হলো প্রচণ্ড লড়াই। রনে ভঙ্গ দিয়ে পালালো শেয়ালের দল। এদিক ওদিক মরে পড়ে আছে শেয়ালের লাশ। নিজেদের দিকে নজর দেবার সুযোগ পেল এবার সবাই। কিন্তু আশেপাশে জ্যাপকে কোথাও দেখা গেল না। কোথায় গেল জ্যাপ? বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও ফিরে এলো না জ্যাপ। বাধ্য হয়ে ওকে খুঁজতে শুরু করলো অভিযাত্রীরা। এক জায়গায় কতগুলো শেয়াল মরে স্তূপ হয়ে আছে। স্তূপগুলোর ভেতর থেকে বেরিয়ে আছে একটা লোমশ কালো হাত। সাথে সাথে ওদিকে ছুটল সবাই। দ্রুত মরা শিয়ালের স্তূপ সরাতেই পাওয়া গেল জ্যাপকে। মরার মতো পড়ে আছে জ্যাপ। বুকে মুখে অসংখ্য কামড়ের দাগ। মুগুরের গোড়াটা ধরে রেখেছে হাতের মুঠোয়। বেপরোয়া হয়ে শেয়ালগুলোর সাথে লড়েছে সে। মুগুরটা ভেঙে যেতেই শেয়ালেরা কাবু করে ফেলে ওকে। কিন্তু বেঁচে আছে তো জ্যাপ। ওর বুকে কান পেতে শুনল নেব। মৃদু ধুকপুক করছে হৃৎপিণ্ডটা। এখনও বেঁচে আছে জ্যাপ। ধরাধরি করে গ্রানাইট হাউসে নিয়ে আসা হলো জ্যাপকে। প্রাণপণে ওর সেবায় মগ্ন হলো সবাই। পরীক্ষা করে দেখা গেল আঘাতগুলো তেমন গুরুতর নয়। আসলে রক্তক্ষরণেই কাহিল হয়ে পড়েছে জ্যাপ। প্রচুর পরিমাণে প্রোটিনযুক্ত খাবার খেয়ে আর অভিযাত্রীদের আন্তরিক সেবা যত্নে দিন 10 মধ্যেই খাড়া হয়ে উঠল জ্যাপ। এই সময় রোজ রাতে জ্যাপের বিছানার কাছে শুয়ে থাকত ওর বন্ধুর টপ। মাঝে মাঝে উঠে গিয়ে ঘুমন্ত জ্যাপের হাত চেটে আদর করত কুকুরটা। 25শে আগস্ট রাতের খাবার পর রান্নাঘরে থালাবাসন গোছাচ্ছে নেব। আগুনের পাশে বসে গল্প করছে আর সবাই। হঠাৎ নেবের চিৎকারে ছুটে এলো সবাই। কি হলো নেব? জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন। উত্তরে আঙুল দিয়ে ঘরের কোণে দেখিয়ে দিল নেব। সেদিকে তাকিয়েই সবার চক্ষু চড়ক গাছ। একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে গভীর মনোযোগের সাথে পাইপ টানছে জ্যাপ। হো হো অট্টহাসিতে ফেটে পড়ল সবাই। মুখ থেকে পাইপটা সরিয়ে ওদের দিকে অবাক হয়ে তাকালো জ্যাপ। অত হাসির কি হলো বুঝতে পারল না সে। তারপর আবার পাইপটা মুখে লাগাতেই হাসতে হাসতে পেনক্রাফট বলল, দারুণ দেখালে জ্যাপ। ওই পাইপটা আজ থেকে তোমাকেই দান করে দিলাম। অক্টোবরের প্রথম সপ্তাহেই নৌকার কাজ শেষ হয়ে গেল। নৌকাটার নাম রাখা হলো বন অ্যাডভেঞ্চার। বেলুনের অবশিষ্ট কাপড় দিয়ে তৈরি হলো পাল। লিঙ্কন দ্বীপের একটা পতাকাও তৈরি করে ফেলল হারবার্ট। অবিকল আমেরিকার জাতীয় পতাকার মতো করা হলো পতাকাটা। শুধু একটা নক্ষত্র বাড়িয়ে দেয়া হলো ওতে। পতাকাটা নৌকোর মাস্তুলে উড়িয়ে দিতেই পতাকার সম্মানে 3বার বন্দুকের আওয়াজ করে স্যালুট করল অভিযাত্রীরা। 10ই অক্টোবর বন অ্যাডভেঞ্চারকে পানিতে ভাসানো হলো। সকাল 10:30টায় সাথে খাবার আর পানি নিয়ে সাগর অভিযানে বেরোলো অভিযাত্রীরা। মাইল 4 এগিয়ে যাওয়ার পর লিঙ্কন দ্বীপে ফিরে চাইল সবাই। দূর থেকে অপূর্ব সুন্দর লাগছে দ্বীপটাকে। মুগ্ধ বিস্ময়ে সেদিকে চেয়ে আছে সবাই। নীরবতা ভাঙল পেনক্রাফট। কেমন হয়েছে নৌকাটা ক্যাপ্টেন? খুব ভালো, জবাব দিলেন ক্যাপ্টেন। দূর সাগরে যাবার মতো হয়েছে?
দূর বলতে কত দূর বোঝাচ্ছ তুমি? ট্যাবর দ্বীপ। খামোখা ওখানে গিয়ে লাভ কি পেনক্রাফট? তাছাড়া একা তো তুমি যেতে পারছো না, সঙ্গী একজন লাগবেই। তা লাগবে। শুধু শুধু কেন দুজনের জীবন বিপন্ন করবে? দরকার থাকলে তোমার সাথে আরও দূরে যেতেও রাজি আমি, কিন্তু অযথা জীবনের ঝুঁকি নিয়ে কি দরকার? একটু পরেই তীরের দিকে ফিরে চলল বন অ্যাডভেঞ্চার। লক্ষ্য পোর্ট বেলুন। পোর্ট বেলুনের কাছের চ্যানেলেই নৌকাটা রাখতে হবে, কাজেই চ্যানেলটা একটু ভালো করে দেখা দরকার। তীর থেকে মাত্র আধ মাইল দূরে নৌকা। হঠাৎ চেঁচিয়ে উঠল হারবার্ট, পেনক্রাফট, পানিতে একটা বোতল ভাসছে। বলেই উত্তরের অপেক্ষা না করে পানি থেকে বোতলটা তুলে আনল সে। শক্তভাবে ছিপি আটা বোতল। হারবার্টের হাত থেকে বোতলটা নিয়ে ছিপিটা খুলে ফেললেন ক্যাপ্টেন। উপুড় করে নাড়তেই এক টুকরো কাগজ বেরোলো বোতলের ভেতর থেকে। কাগজটায় লেখা, ট্যাবর আইল্যান্ডে নির্বাসিত রয়েছে দুর্ভাগা লোকটা, 153 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, 37 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। এখনও কি বাধা দেবেন ক্যাপ্টেন? মাত্র 150 মাইল দূরে আটকে আছে একজন হতভাগ্য লোক। সুযোগ পেয়ে বলল পেনক্রাফট। কালকেই যাচ্ছ তুমি পেনক্রাফট? কাগজের টুকরোটা উল্টে পাল্টে দেখলেন ক্যাপ্টেন। মনে হচ্ছে নির্বাসিত লোকটা নৌবিদ্যায় পারদর্শী। ট্যাবর দ্বীপের অবস্থান সম্পর্কে আমাদের সঙ্গে ওর হিসেব মিলে যাচ্ছে। যদ্দূর মনে হয় লোকটা ইংরেজ বা আমেরিকান, নইলে ইংরেজিতে চিঠি লিখত না। সিন্দুকের ব্যাপারটা এবার পরিষ্কার হলো। ট্যাবর দ্বীপের ধারে কাছেই ডুবেছিল তাহলে সিন্দুকবাহী জাহাজটা, বললেন স্পিলেট। লোকটার কপাল ভালো বলতে হবে, না হলে একেবারে বন অ্যাডভেঞ্চারের যাত্রাপথেই বোতলটা পৌঁছল কেন? বলল হারবার্ট। তাই তো, ঠিক এখানেই এলো কেন বোতলটা? প্রশ্নটা খপ করে বিঁধল ক্যাপ্টেনের মনে। এও এ দ্বীপের আরেক রহস্য নয় তো? যাবার কথা ছিল দুজনের, পেনক্রাফট আর হারবার্ট, কিন্তু প্রতিবাদ করে বসলেন স্পিলেট। তার কথা হলো, সাংবাদিক হয়ে জাহাজ ডুবির ব্যাপারটা নিজের চোখে দেখবেন না? তা কি হতে পারে? কাজেই রাজি হতে হলো ক্যাপ্টেনকে। 11 অক্টোবর সকালে লিঙ্কন দ্বীপের পতাকা উড়িয়ে রওনা দিল বন অ্যাডভেঞ্চার। প্রচুর পরিমাণে খাবার আর পানীয় সাথে নেওয়া হয়েছে, চিন্তার কিছু নেই। গ্রানাইট হাউসের চূড়োয় দাঁড়িয়ে ওদেরকে বিদায় জানালেন ক্যাপ্টেন আর নেব। দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল গ্রানাইট হাউস। দূর থেকে লিঙ্কন দ্বীপকে একটা সবুজে ছাওয়া ঝুড়ির মতো লাগলো। ঝুড়িটার ওপর থেকে বেরিয়ে আছে ফ্র্যাঙ্কলিন হিল। বিকেল নাগাদ দিগন্তের ওপারে হারিয়ে গেল দ্বীপটা। সবচেয়ে খুশি পেনক্রাফট। বহুদিন পর আবার নৌকা ভাসিয়ে দূর সাগরে এসেছে সে। ঝিরঝিরে বাতাসে ঢেউয়ের মাথায় নাচতে নাচতে এগিয়ে চলেছে বন অ্যাডভেঞ্চার। মাঝে মাঝে পেনক্রাফটকে সরিয়ে হাল ধরছে হারবার্ট। ক্রমে রাতের আঁধার ঘনিয়ে এলো সাগরের বুকে। নক্ষত্র আর কম্পাস দেখে দিক নির্ণয় করে নৌকা চালাচ্ছে পেনক্রাফট। খুবই আনন্দে কাটল ওদের সারাটা রাত। ভোর হলো এক সময়। দিনটাও ভালোভাবেই কাটল। বিকেলে হিসেব করে দেখা গেল লিঙ্কন দ্বীপ থেকে 120 মাইল পথ পেরিয়ে এসেছে ওরা। এভাবে চললে আগামীকাল ভোরেই পৌঁছে যাবে ট্যাবর আইল্যান্ডে। প্রচণ্ড উত্তেজনায় কারো চোখেই ঘুম এলো না সে রাতে। ভোর 6টায় দিগন্তে ভেসে উঠল একটা দ্বীপ। ওটাই ট্যাবর আইল্যান্ড, বলল পেনক্রাফট। বেলা 11টায় ট্যাবর আইল্যান্ড থেকে মাইল 6 দূরে এসে পৌঁছল বন অ্যাডভেঞ্চার। এবার খুব সাবধানে নৌকা চালাতে লাগলো পেনক্রাফট। সাগর এখানে অজানা। পানির নিচে ডুবো পাহাড় থাকলে আর তাতে ধাক্কা লাগলেই হয়েছে, ভেঙে গুড়িয়ে যাবে নৌকার তলা। দুপুর 12টায় ট্যাবর আইল্যান্ডের তীরে নোঙর ফেলল বন অ্যাডভেঞ্চার। ডাঙায় লাফিয়ে নামল 3 অভিযাত্রী। প্রথমেই দ্বীপের গঠন প্রকৃতি সম্বন্ধে একটা মোটামুটি ধারণা দরকার। প্রায় আধ মাইল দূরে একটা 1.3 ফুট উঁচু ছোট্ট পাহাড়। সেদিকেই রওনা হলো 3 জনে। অল্পক্ষণেই পৌঁছে গেল পাহাড়টার কাছে। এদিক ওদিক এক নজর দেখে উঠে পড়ল চূড়ায়। এখান থেকে পরিষ্কার দেখা গেল দ্বীপটা। বড় জোর মাইল 6 হবে দ্বীপটার পরিধি। আকারটা ডিমের মতো। মাঝে মাঝে ঘন জঙ্গলের ছাওয়া দ্বীপটায় লিঙ্কন দ্বীপের মতো চড়াই উতরাই নেই। পাহাড় থেকে নেমে দ্বীপটা ঘুরে দেখল অভিযাত্রীরা। সমুদ্রের ধার ধরে পুরো দ্বীপটা এক পাক ঘুরে আসতে 4 ঘন্টা লেগে গেল। ওদের দেখে ডানা ঝাপটে উড়ে পালালো পাখির দল। সাগরে ঝাঁপিয়ে পড়ে পানিতে ডুব দিল সিলেরা। পরিষ্কার বোঝা গেল আগেই মানুষের সাথে সাক্ষাৎ ঘটেছে ওদের। কিন্তু মানুষ কই? তবে কি অন্য কোথাও চলে গেছে আটকা পড়া লোকটা, নাকি মরে গেছে? বোতলের কাগজে কোনো তারিখ লেখা ছিল না। কতদিন বোতলটা পানিতে ভেসেছে কে জানে। বন অ্যাডভেঞ্চারে ফিরে দুপুরের খাওয়া সারল অভিযাত্রীরা। বিকেল 5টা নাগাদ আবার বেরিয়ে পড়ল। এক জায়গায় চড়ে বেড়াচ্ছিল কতগুলো ছাগল আর শুয়োর। অভিযাত্রীদের দেখেই দৌড়ে পালিয়ে গেল।
জঙ্গলের ভেতর পায়ে চলা পথের সন্ধানও পাওয়া গেল। রাস্তার পাশেই এক জায়গায় একটা কাটা গাছ পড়ে আছে, দেখেই বোঝা যায় কুড়ালে কাটা। জঙ্গলের বুক চিরে কোনাকুনিভাবে দ্বীপের ভেতরে ঢুকে গেছে রাস্তাটা। এই রাস্তা ধরেই হাঁটতে লাগলো অভিযাত্রীরা। মাঝে মাঝে দু এক জায়গায় বাঁধাকপি আর টার্নিপের চাষ করেছিল কেউ, কিন্তু এখন তা অযত্নে পড়ে আছে। ক্ষেতের যা অবস্থা দেখে মনে হচ্ছে এখন আর এই দ্বীপে কেউ থাকে না। চলতে চলতে বললেন স্পিলেট। ঠিক বলল পেনক্রাফট, বহু আগেই দ্বীপ ছেড়ে চলে গেছে লোকটা। বোতলটা সাগরের পানিতে ভাসতে ভাসতে আমাদের হাতে পৌঁছেছে অনেক পরে। সাঁঝ ঘনিয়ে এসেছে, আর জঙ্গলে থাকা উচিত নয় ভেবে ফেরার কথা ভাবছে সবাই। হঠাৎ হারবার্ট বলল, আরে দেখুন দেখুন, একটা কুঁড়েঘর দেখা যাচ্ছে না? তাই তো, বলল পেনক্রাফট। সাথে সাথেই সেদিকে ছুটল সবাই। কাঠের তক্তা দিয়ে ঘেরা কুঁড়েটা, তেরপলের ছাউনি দিয়ে চাল বানানো হয়েছে। আধ ভেজানো দরজায় ঠেলা মেরে ভেতরে ঢুকল পেনক্রাফট। খাঁ খাঁ করছে কুঁড়ের ভেতর, শূন্য কুটির। অন্ধকারে ভূতের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল পেনক্রাফট, হারবার্ট আর স্পিলেট। চেঁচিয়ে ডেকেও কারো সাড়া না পেয়ে আগুন জ্বালল পেনক্রাফট। ঘরে মানুষ থাকার সমস্ত চিহ্ন বর্তমান। একপাশে আগুন পোহানোর চুল্লি, হলদেটে চাদর পাতা, স্যাঁতস্যাঁতে বিছানা। দেখেই বোঝা যায় বহুদিন কেউ শোয়নি ওখানে। দুটো মরচে ধরা কেটলি পড়ে আছে চুল্লির এক পাশে, অন্য পাশে কিছু কয়লা আর কাঠ। ময়লা ছেঁড়া একটা নাবিকের পোশাক পড়ে আছে তাকের ওপর। টেবিলের ওপর টিনের প্লেট আর বাইবেল, এক কোণে কিছু নিত্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, দুটো বন্দুক, একটা ভাঙা, এক পিপা বারুদ, কার্তুজ আর ছড়াও পড়ে আছে। সবই পুরো ধুলোর আস্তরে ঢাকা। বহুদিন ধরেই ঘরটা খালি। পেনক্রাফট বলল, রাতটা এই ঘরে কাটিয়ে দেয়া যাক, কি বলেন মিস্টার স্পিলেট? সেই ভালো, ফিরে এলে আমাদের দেখা পেয়ে যাবে লোকটা। থাকলে তো ফিরবে। লোকটা দ্বীপে নেই বলতে চাও? জাহাজ ডুবি হওয়া অসহায় নাবিকের কাছে ওইসব যন্ত্রপাতি, বন্দুক আর কার্তুজের দাম অনেক। ফেলে যেত না সেগুলো। জীবিত হোক বা মৃত হোক, এখনও সে এই দ্বীপেই আছে। কিন্তু সেই রাতে ফিরল না লোকটা। ভোর হতেই ওর মৃতদেহ খুঁজতে বেরোলো অভিযাত্রীরা। কঙ্কালটা পেলেও কবর দিয়ে যাবে। সুন্দর জায়গায় তৈরি হয়েছে কুঁড়েঘরটা। সামনে মাঠ, দূরে সাগর, বাঁ দিকে নদীর মুখ, ডান পাশে জঙ্গল, আর পেছনে ছবির মতো দাঁড়িয়ে আছে ছোট্ট পাহাড়। বাড়ির সামনের খানিকটা জায়গা বেড়া দিয়ে ঘেরা ছিল এককালে, এখন তা জীর্ণ। রাতের বেলা অত খেয়াল করেনি ওরা, কিন্তু এখন দেখল কোনো জাহাজের তক্তা দিয়ে তৈরি হয়েছে কুঁড়েটা। হঠাৎ কাঠের এক জায়গায় একটা অস্পষ্ট ইংরেজি শব্দ দেখলেন স্পিলেট। শব্দটার মাঝখানে কয়েকটা অক্ষর মুছে গেছে। যেটুকু পড়া যায় তা হল BRTANA। কি হতে পারে এর শব্দটার মানে? নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভাবতে লাগলেন স্পিলেট। আচ্ছা, ব্রিটানিয়া? হ্যাঁ, তাই হবে, জাহাজটার নাম। দুপুর নাগাদ দ্বীপের অর্ধেকটা খোঁজা হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কোনো মরা মানুষের চিহ্ন পাওয়া গেল না। ক্লান্ত হয়ে একটা গাছতলায় বিশ্রাম করতে বসল অভিযাত্রীরা। চলো কালই ফিরে যাই আমরা, বললেন স্পিলেট। ক্ষেত থেকে কিছু বাঁধাকপি আর মূলার বিচি তুলে নাও, লিঙ্কন দ্বীপে জন্মানো যাবে। প্রায় ঘণ্টাখানেক পর ঝোপের ভেতর তাড়া করে দুটো শুয়োরকে প্রায় কায়দা করে এনেছেন স্পিলেট আর পেনক্রাফট। এমন সময় উত্তর দিক থেকে ভেসে এলো হারবার্টের চিৎকার, সেই সাথে কলজে কাঁপানো অমানসিক হুঙ্কার। ঝোপঝাড় টপকে ঝড়ের বেগে সেদিকে ছুটলেন স্পিলেট আর পেনক্রাফট। খোলা মাঠে পৌঁছে দেখা গেল মাটিতে চিত হয়ে পড়ে আছে হারবার্ট। বুকের ওপর চেপে বসেছে একটা ভয়ঙ্কর দর্শন জংলি। সর্বনাশ, জংলি আছে নাকি দ্বীপে? লাফ দিয়ে গিয়ে জংলিটার দুহাত চেপে ধরল পেনক্রাফট আর স্পিলেট। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর কাবু হলো জংলিটা। শক্ত করে ওর হাত পা পিছ মোড়া করে বাঁধা হলো। হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো হারবার্ট। এই লোকটাকেই খুঁজছি বোধহয় আমরা, পেনক্রাফট বলল। হ্যাঁ, কিন্তু ও আর এখন লোক নেই, চেহারা আর স্বভাবে একেবারে পশু হয়ে গেছে, বললেন স্পিলেট। লম্বা লম্বা চুল দাড়িতে ঢেকে গেছে লোকটার চেহারা। হাতে পায়ে বহুদিনের না কাটা নখ, ময়লা দাঁত বের করে মাঝে মাঝেই ক্রুদ্ধ আক্রোশে গজরাচ্ছে লোকটা। এককালে যে ও মানুষ ছিল তাও বোধহয় ভুলে গেছে। কিছু কথা জিজ্ঞেস করলেন ওকে স্পিলেট, কিন্তু শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলো লোকটা, কথা বলল না। স্মৃতিভ্রষ্ট হয়েছে কিনা কে জানে। লিঙ্কন দ্বীপে নিয়ে যেতে হবে ওকে, বললেন স্পিলেট। সেবা যত্ন করলে ভালো হয়ে উঠতে পারে, সায় দিল হারবার্ট। পায়ের বাঁধন খুলে দিতেই
উঠে দাঁড়ালো লোকটা। পালাবার চেষ্টা করল না। হাঁটতে বলতেই অভিযাত্রীদের সাথে চলতে শুরু করল সে। মাঝে মাঝে চকিত দৃষ্টিতে চাইছে ওদের দিকে। প্রথমেই কুড়ে নিয়ে যাওয়া হলো ওকে। কুড়েটা আর ভেতরের জিনিসপত্র দেখেও ভাবান্তর হলো না ওর। এরপর নৌকায় নিয়ে যাওয়া হলো ওকে। লোকটাকে পেনক্রাফটের পাহারায় রেখে নৌকা থেকে নেমে এলো হারবার্ট আর স্পিলেট। কপি আর মূলার বীজ সংগ্রহ করতে হবে। শেষ পর্যন্ত ফাঁদে ফেলে দুটো শুয়োরকে ধরতে পারল হারবার্ট আর স্পিলেট। বীজ জোগাড় করে শুয়োর দুটোকে নিয়ে নৌকায় ফিরে এলো। কুঁড়ে থেকে বন্দুক আর গোলা বারুদগুলো নিতেও ভুলল না। চুপচাপ আগের জায়গাতেই বসে আছে নির্বাসিত লোকটা। ওদেরকে দেখেও দেখল না। রান্না করা খাবার সাদা হলো। হাত দিয়ে ঠেলে সরিয়ে দিল বাসন। কি মনে হতে একটা হাঁস জবাই করে কাঁচাই ওর সামনে বাড়িয়ে ধরলেন স্পিলেট। থাবা মেরে হাঁসটা ছিনিয়ে নিল লোকটা। পালকগুলো ছাড়িয়ে নিয়ে কামড় বসালো কাঁচা মাংসে। ব্যাটা গেছে, ওটাকে আর মানুষ করা যাবে না, আফসোস করল পেনক্রাফট। রাতটা নিরাপদেই কাটল। ভোরবেলাও একই জায়গায় বসে চুপচাপ সাগরের দিকে চেয়ে আছে লোকটা। রাতে ঘুমিয়েছে কিনা কে জানে। সেদিন 15ই অক্টোবর সকাল হতেই লিঙ্কন দ্বীপের উদ্দেশ্যে রওনা হল নৌকা। একটু যেন ঘাবড়ে গেল লোকটা। উঠে দাঁড়িয়ে একটু হাঁটতে গিয়েও আবার বসে পড়ল আগের জায়গায়। 16ই অক্টোবর বাতাসের বেগ বেড়ে গেল। চিন্তিত হল পেনক্রাফট। 17ই অক্টোবর ওরা রওনা দেবার পর 48 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু লিঙ্কন দ্বীপের দেখা মিলল না। 18ই অক্টোবরও দ্বীপের দেখা নেই। আরও বেড়েছে হাওয়ার জোর। ফুঁসে উঠছে সাগর। মাঝে মাঝেই নৌকার উপর আছড়ে পড়ছে বিশাল ঢেউ। সতর্ক হলো অভিযাত্রীরা। কোমরে দড়ি বেঁধে দড়ির আরেক মাথা ডেকের সাথে বেঁধে রাখল। নইলে যে কোনো সময় ঢেউয়ের ঝাপটায় ছিটকে সাগরে পড়ার আশঙ্কা আছে। ক্রমে ভেঙে পড়া ঢেউয়ের পানি জমা হচ্ছে কার্নিশ ঘেরা ডেকে। হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড করে বসল লোকটা। উঠে গিয়ে কুড়াল দিয়ে কার্নিশের এক জায়গায় ভেঙে দিল। সাথে সাথে বেরিয়ে গেল পানি। এবার আর পানি জমা হতে পারছে না ডেকে। ওর কাণ্ড দেখে অভিযাত্রীরা অবাক। তার পরদিনও লিঙ্কন দ্বীপের দেখা মিলল না। পরিষ্কার বুঝল ওরা পথ হারিয়েছে। রাত নামতেই ভাবনা বেড়ে গেল। 11টা নাগাদ আস্তে আস্তে কমে এলো হাওয়ার গতি, শান্ত হলো সাগর। কিন্তু ঘুম এলো না কারো চোখে। লিঙ্কন দ্বীপে আর ফিরতে পারবে কিনা কে জানে। এগিয়েই চলেছে বন অ্যাডভেঞ্চার। ছলাৎ ছলাৎ করে নৌকার গায়ে চাপড় পড়ছে ঢেউয়ের। হঠাৎ নিশাচর পাখির দুরাগত আওয়াজে চমকে মুখ তুলে চাইল পেনক্রাফট। হাল ধরে বসেছিল সে। রাতের বেলা তো দূর সাগরে উড়ে বেড়ায় না কোনো নিশাচর পাখি। ভালো করে এদিক ওদিক চেয়েই চেঁচিয়ে উঠল সে। আলো দেখা যাচ্ছে। কোথায় কোথায় আলো? সমস্বরে জানতে চাইল হারবার্ট আর স্পিলেট। হাত তুলে দেখালো পেনক্রাফট। উত্তর পূবে মাইল 20 দূরে একটা উজ্জ্বল নীলচে সাদা আলো থেকে থেকেই ঝিকিয়ে উঠছে। এ কিসের আলো? দেখে তো মনে হয় ইলেকট্রিক টর্চ জ্বালাচ্ছে কেউ। আশ্চর্য। তবু ওদিকেই নৌকা চালালো পেনক্রাফট। ভোর হতেই দিগন্তে দ্বীপের সীমারেখা দেখা দিল। লিঙ্কন দ্বীপ। 20 অক্টোবর সকাল 7টায় মার্সি নদীর মুখে এসে নোঙর ফেলল বন অ্যাডভেঞ্চার। ওদের ফিরতে দেরি হওয়ায় দারুণ দুর্ভাবনায় পড়েছিলেন ক্যাপ্টেন। নেপসহ প্রসপেক্ট হাইটের চূড়ায় উঠে তখন সাগরের দিকে তীক্ষ্ণ নজর রাখছিলেন তিনি। বন অ্যাডভেঞ্চারকে আসতে দেখেই নদীর দিকে ছুটে গেলেন দুজন। কিন্তু ডেকের উপরে তো নতুন কেউ নেই। নির্বাসিত লোকটাকে পাওয়া যায়নি নাকি ট্যাবর দ্বীপ ছেড়ে আসতে রাজি হয়নি লোকটা? সঙ্গীরা নৌকা থেকে নামার আগেই জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন, এত দেরি করলে কেন? সে অনেক কথা, গ্রানাইট হাউসে ফিরেই বলবো, উত্তর দিলেন স্পিলেট। লোকটাকে তাহলে পাওয়া যায়নি? পাওয়া গেছে, কিন্তু ওকে আর এখন ঠিক লোক বলা যায় না। অবস্থা দেখে মনে হয় অনেকদিন ধরেই এরকম। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, এই অবস্থায় বোতলের কাগজটাও লিখল কি করে? বলল হারবার্ট। উত্তরটা কেউ দিতে পারল না। এক মুহূর্ত চুপ করে থেকে ক্যাপ্টেন লোকটাকে বের করে আনতে বললেন। মাথা নিচু করে নৌকা থেকে নেমে এলো লোকটা। এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রাখলেন ক্যাপ্টেন। চমকে উঠে মুখ তুলে চাইল লোকটা। নৌকা থেকে নামার পর একটু অস্থির হয়ে উঠেছিল, কিন্তু ক্যাপ্টেনের ব্যক্তিত্বপূর্ণ চোখের দিকে চেয়ে একেবারে শান্ত হয়ে গেল। অল্পক্ষণেই অনেক কিছু বুঝে নিলেন ক্যাপ্টেন। ওই নরপরশুটার ভেতরের মনুষ্যত্ব এখনো একেবারে শেষ হয়ে যায়নি। ছিটে ফোঁটা এখনো আছে। সেবা যত্নে ভালো হয়ে উঠবে বলেই মনে হয়। লোকটাকে নিয়ে গ্রানাইট হাউসে ফিরে এলো অভিযাত্রীরা। খিদে পেয়েছিল সবারই। তাড়াতাড়ি রান্নাটা সেরে নিল নেব। খেতে বসে তর্কের ঝড় উঠল লোকটাকে নিয়ে।
যদি ব্রিটানিয়া জাহাজের নাবিক হয় ও, তাহলে নিশ্চয়ই ইংরেজ বা আমেরিকান। লোকটার সঙ্গে তোমার দেখা হলো কি করে হারবার্ট? জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন। বাঁধাকপি তুলছিলাম আমি, এতই মগ্ন ছিলাম যে আমার উপর ঝাঁপিয়ে না পড়া পর্যন্ত টেরই পাইনি। এদিক থেকে অবশ্য ভালোই হয়েছে, তোমাকে আক্রমণ না করলে ওর দেখাই পাওয়া যেত না। এভাবে আলোচনার মধ্য দিয়েই শেষ হলো খাওয়ার পালা। মার্সি নদীর দিকে আবার রওনা দিল সবাই। নৌকার জিনিসপত্র এখনো নামানো হয়নি। শুয়োর দুটো আর ট্যাবর আইল্যান্ড থেকে পাওয়া জিনিসপত্রগুলো একে একে নৌকা থেকে নামানো হলো। এরপর খালি নৌকা নিয়ে পোর্ট বেলনের দিকে রওনা হয়ে গেল পেনক্রাফট। বন অ্যাডভেঞ্চারকে ওখানে রেখে ফিরে আসবে সে। শুয়োর দুটো খোঁয়াড়ে রেখে অন্যান্য মালপত্র সহ গ্রানাইট হাউসে ফিরে চলল আর সবাই। ফেরার পথে জিজ্ঞেস করলেন স্পিলেট, একটা ইলেকট্রিক টর্চও তাহলে বানিয়ে ফেলেছেন ক্যাপ্টেন? ইলেকট্রিক টর্চ? একটু অবাক হলেন ক্যাপ্টেন। কেন, কাল রাতে ওটা জেলেই তো সংকেত দিলেন আমাদের। ওই আলোর সংকেত না পেলে লিঙ্কন আইল্যান্ডকে খুঁজে পেতাম কিনা সন্দেহ। পই করে স্পিলেটের দিকে ঘুরলেন ক্যাপ্টেন। কি হয়েছে বলুন তো আমাকে? এবার আশ্চর্য হলেন স্পিলেটও। ক্যাপ্টেনকে সব কথা বলতেই আস্তে আস্তে মাথা ঝাঁকালেন ক্যাপ্টেন। এত সব রহস্যের সমাধান কবে হবে কে জানে। অল্প কদিনের ভেতরেই অনেক পরিবর্তন হলো লোকটার। রান্না করা মাংস দিলে এখন আর ঠেলে সরিয়ে দেয় না। ঘুমন্ত অবস্থায় ওর চুল দাড়ি কেটে ফেলল হারবার্ট। চেহারার জঙ্গলি ভাবটা দূর হয়ে গেল। ভালো জামা কাপড় পরিয়ে দেবার পর পুরোপুরি ভদ্র দেখা গেল। সারাক্ষণ গম্ভীর হয়ে বসে থাকে লোকটা, কারো সঙ্গে কোনো কথা বলে না। রোজই ওর অবস্থার উন্নতির জন্য কিছু না কিছু করেন ক্যাপ্টেন। ওর সামনেই তিনি আর সবার সাথে নানা ব্যাপারে, বিশেষ করে নৌবিদ্যার কথা আলোচনা করেন। নাবিক হলে এসব কথায় চঞ্চল হয়ে ওঠার সম্ভাবনা আছে। কান খাড়া করে সব কথা শোনে আগন্তুক। মুখ দেখে মনে হয় কথাগুলোর মানেও বুঝতে পারছে সে, কিন্তু কথা বলে না। দিনরাত বিষণ্ণ হয়ে কি যেন ভাবেও। তবে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল সবার কাছে, ক্যাপ্টেনের প্রতি অনুরক্ত হয়ে পড়ছে সে। সুযোগটা কাজে লাগালেন ক্যাপ্টেন। একদিন আগন্তুককে জঙ্গলের ধারে নিয়ে যাবার পরিকল্পনা করলেন তিনি। বাধা দেবার চেষ্টা করলেন স্পিলেট আর পেনক্রাফট। স্পিলেট বললেন, ও কাজ করবেন না ক্যাপ্টেন, জঙ্গলের কাছে গেলেই ও পালাবে। পেনক্রাফটও সে কথায় সায় দিল। আমার তো মনে হয় না, বলেই লোকটার ঘরে গিয়ে ঢুকলেন ক্যাপ্টেন। ওর সাড়া পেয়ে মুখ তুলে চাইল আগন্তুক। মৃদু হেসে ক্যাপ্টেন বললেন, এসো আমার সাথে। বিন্দুমাত্র দ্বিধা না করে উঠে দাঁড়ালো আগন্তুক। রওনা দিল ক্যাপ্টেনের পেছন পেছন। একটু দূর থেকে ওদেরকে অনুসরণ করে চলল পেনক্রাফট আর স্পিলেট। প্রসপেক্ট হাইটের কাছ থেকে শুরু হয়েছে জঙ্গল, সেখানেই নিয়ে যাওয়া হলো আগন্তুককে। সামনে অগভীর খাল, একপাশে গভীর জঙ্গল। একটু অস্থির হয়ে উঠল আগন্তুক। কাঁপছে পা দুটো, মনে হলো লাফিয়ে পড়বে খালের পানিতে। কিন্তু না, পিছিয়ে এসে ধপ করে ঘাসের উপর বসে পড়ল সে। দু চোখে অশ্রুর ঢল। এগিয়ে গিয়ে আগন্তুকের পাশে বসলেন ক্যাপ্টেন। আলতো করে একটা হাত রাখলেন ওর কাঁধে। এরপর থেকে আরও বদলে গেল আগন্তুক। অভিযাত্রীদের সাথে কাজ করতে আগ্রহ দেখাতে শুরু করেছে সে। ওরা না বললেও মাঝে মাঝেই এটা ওটা ধরে ওদের সাহায্য করার চেষ্টা করে সে। একদিন লোকটার ঘরের সামনে থমকে দাঁড়ালো পেনক্রাফট। ঘরের ভেতর একা একা বিড়বিড় করছে লোকটা, এখানে থাকার যোগ্য না আমি, কিছুতেই না। মনে হয় কোনো সাংঘাতিক পাপ করেছে লোকটা। অনুতাপে এখন তাই জ্বলে পুড়ে মরছে। একদিন মাটি কোপাতে কোপাতে হঠাৎ কোদাল ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো আগন্তুক। আড়াল থেকে ওর উপর নজর রাখছিলেন ক্যাপ্টেন। দেখলেন দূর সাগরের দিকে এক দৃষ্টে চেয়ে ঝরঝর করে কাঁদছে লোকটা। কাছে গিয়ে আগন্তুকের পিঠে হাত রাখলেন তিনি। দৃঢ় কণ্ঠে বললেন, এদিকে তাকাও, আমার চোখের দিকে। আস্তে করে ঘুরে দাঁড়িয়ে ক্যাপ্টেনের চোখে চোখ রাখল আগন্তুক। ভাবের পর ভাব খেলে গেল ওর চেহারায়। একবার যেন পালাতে গিয়েও সামলে নিল নিজেকে। তারপর বুকের উপর দুহাত ভাঁজ করে ভাঙা ভাঙা গলায় প্রশ্ন করল, কে আপনারা? তোমার মতোই নির্বাসিত। মৃদু হাসলেন ক্যাপ্টেন। এখন থেকে আমরা একসঙ্গেই থাকব। কিন্তু আমি তো আপনাদের সাথে থাকার যোগ্য নই। চলে যান, আমার কাছ থেকে চলে যান ক্যাপ্টেন। ক্যাপ্টেনের সামনে থেকে সরে গেল সে। নিষ্পলক তাকিয়ে থাকল দূর সাগরের দিকে। ক্যাপ্টেনের মুখে খবরটা শুনে স্পিলেট বললেন, আমি অলপ করে বলতে পারি ক্যাপ্টেন, নিশ্চয়ই কোনো সাংঘাতিক পাপ করেছে ও। করেছে যেমন শাস্তিও পেয়েছে।
অনেকক্ষণ সাগরের কূলে উদ্ভ্রান্তের মতো ঘুরে ঘুরে ফিরে এলো আগন্তুক। ক্যাপ্টেনের সামনে এসে মাথা হেঁট করে দাঁড়ালো। একটু দ্বিধা করে জিজ্ঞেস করল, আপনারা ইংরেজ স্যার? আমেরিকান, জবাব দিলেন ক্যাপ্টেন। তাহলে ভালোই। তোমার দেশ কোথায়? ইংল্যান্ড, বলে আবার চলে গেল আগন্তুক। আরও কিছুক্ষণ ঘুরে ফিরে এসে হারবার্টকে জিজ্ঞেস করল, কোন মাস চলছে এখন? নভেম্বর। সাল? 1866। 12 বছর, ঠিক 12 বছর পেরিয়ে গেল, বলেই আবার ছুটে চলে গেল আগন্তুক। 12টা বছর একা কাটিয়েছে ও ট্যাবর আইল্যান্ডে। হারবার্টের কাছে সব কথা শুনে বললেন ক্যাপ্টেন, বদ্ধ পাগল যে হয়ে যায়নি তাই তো আশ্চর্য। নিশ্চয়ই কোনো গুরুতর কুকাজের জন্য ওকে নির্বাসিত করা হয়েছিল, পেনক্রাফট বলল। ঠিক, যাবজ্জীবন দ্বীপান্তর। তবু মুক্তির আশায় বোতলে কাগজ ভরে সাগরে ভাসিয়েছিল সে। তাহলে সে অমানুষ হয়ে যাওয়ার আগেই কাগজটা লিখে বোতলে ভরে পানিতে ফেলেছিল, স্পিলেট বললেন। অতদিন পানিতে থাকলে বোতলের কাগজ নষ্ট হয়ে যেত। আমরা তো একেবারে শুকনো অবস্থায় পেয়েছি, কি বলেন? পেনক্রাফট জিজ্ঞেস করল। চুপ করে থাকলেন ক্যাপ্টেন, জবাব দিতে পারলেন না। তিনি নিজেও বুঝতে পারলেন না বোতলে ভরা কাগজটা এমন শুকনো অবস্থায় নৌকার গায়ে এসে ভিড়ল কি করে। রহস্যের পর রহস্য ঘটে চলেছে এই আজব দ্বীপে, কিন্তু কোনোটারই সমাধান হচ্ছে না। আবার বোবা হয়ে গেছে আগন্তুক, খানিকটা অপ্রকৃতিস্থ। চুপচাপ কোথাও বসে থাকে অথবা একা একাই ঘুরে বেড়ায় সাগর তীরে, ঝোপে, জঙ্গলে, পাহাড়ে। শাকসবজি ফলমূল খেয়েই দিন কাটায়। রাতের বেলা পাহাড়ের গুহায় শুয়ে থাকে, গ্রানাইট হাউসের ধারে কাছেও আসে না। ক্যাপ্টেনের নির্দেশে ওকে কোনো রকম বাধা দিল না অভিযাত্রীরা। একদিন না একদিন ঠিক হয়ে যাবেই ও। নভেম্বরের 10 তারিখে সন্ধ্যা 8টায় হঠাৎ প্রসপেক্ট হাইটের বারান্দায় ঝড়ের মতো উদয় হলো আগন্তুক। অভিযাত্রীরা তখন বিশ্রাম করছে ওখানে। এসেই চেঁচাতে শুরু করলো, জানেন আমি কে? কি অপরাধে নির্বাসিত হয়েছিলাম ট্যাবর আইল্যান্ডে? জানেন আমি চোর, ডাকাত, খুনে কিনা? আস্তে করে ওর কাছে উঠে এলেন ক্যাপ্টেন। দ্রুত পিছু হটে গেল আগন্তুক। ছোবেন না আমাকে, শুধু একটা কথা শুনতে চাই, আমি এখানে স্বাধীন না বন্দী? স্বাধীন। বেশ, তাহলে স্বাধীনভাবেই চলবো আমি। এক ছুটে গিয়ে সামনের জঙ্গলে ঢুকে হারিয়ে গেল আগন্তুক। পেনক্রাফট, হারবার্ট আর নেব ওর পেছন পেছন যেতে চাইল, কিন্তু বাধা দিলেন ক্যাপ্টেন। ওকে যেতে দাও, নিজে নিজেই ফিরে আসবে আবার। আর ফিরছে না ও ক্যাপ্টেন, বলল পেনক্রাফট। নিশ্চয়ই ফিরবে, জোর গলায় বললেন ক্যাপ্টেন। দিন কেটে যাচ্ছে, নিজেদের কাজে ব্যস্ত অভিযাত্রীরা। প্রসপেক্ট হাইটের ওপর একটা উইন্ডমিল তৈরি হলো ক্যাপ্টেনের নির্দেশ মতো। হাওয়ার জোরটা এখানে অনেক, ভালোই চলবে উইন্ডমিল। মিলটার দরকার ছিল। গমের চাষ শুরু করে দিয়েছিল অভিযাত্রীরা। শীঘ্রই গম উঠবে, ওই গম ভেঙে আটা করতে হবে। রুটির অভাবও আর থাকছে না ওদের। সেদিন 3রা ডিসেম্বর। হ্রদের দক্ষিণ পাড়ে বসে বড়শি দিয়ে মাছ ধরছে হারবার্ট। পোল্ট্রি হাউসে কাজ করছে নেব আর পেনক্রাফট। চিমনিতে বসে স্পিলেটকে নিয়ে সাবানের জন্য সোডা বানাচ্ছেন ক্যাপ্টেন। হঠাৎ শোনা গেল হারবার্টের আতঙ্কিত চিৎকার, পেনক্রাফট, নেব, জলদি এসো, মেরে ফেললো আমাকে। লাফিয়ে উঠে হ্রদের তীরে ছুটল অভিযাত্রীরা। দেখল মাটিতে গড়াগড়ি খাচ্ছে হারবার্ট, ওর উপর ঝাঁপিয়ে পড়েছে একটা জাগুয়ার। বন্দুকান্তে গ্রানাইট হাউসে ছুটলেন স্পিলেট। বাকি সবাই কি করবে বুঝে উঠতে পারল না। ঠিক এমন সময় ছুরি হাতে বন থেকে বেরিয়ে এলো আগন্তুক। বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়ল জাগুয়ারের উপর। লোকটার দুঃসাহস দেখে স্তম্ভিত হয়ে গেল সবাই। বাধা পেয়ে খেপে গেল জাগুয়ার। হারবার্টকে ছেড়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল আগন্তুকের ওপর। কিন্তু হারবার্টের মতো অসহায় নয় আগন্তুক। ওর হাতে তীক্ষ্ণ ধার ছুরিটা সাপের মতো ছোবল মারছে জাগুয়ারের গায়ে। রক্তে মাখামাখি হয়ে গেল মানুষ আর জানোয়ার। শেষ পর্যন্ত ছুরিটা হৃৎপিণ্ডে ঢুকে যেতেই মারা পড়ল জাগুয়ারটা। টলতে টলতে উঠে দাঁড়ালো আগন্তুক। অভিযাত্রীদের দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে ঘুরে দাঁড়ালো। আবার জঙ্গলে ঢুকতে যাচ্ছে সে। মাটি থেকে উঠে ওর দিকে ছুটে গেল হারবার্ট। চেঁচিয়ে বলল, যেও না, আজ তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। জাগুয়ারের থাবার আঘাতে লোকটার কাঁধের কাছটায় দারুণভাবে চিরে গেছে। দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে সেখান থেকে, কিন্তু কেয়ারই করছে না দুর্দান্ত লোকটা।
হারবার্টের ডাকেও থেমে দাঁড়াচ্ছে না। ছুটে গিয়ে ওর পথ আগলে দাঁড়ালেন ক্যাপ্টেন। নিজের জীবন তুচ্ছ করে তুমি ছেলেটার জীবন বাঁচিয়েছ। তুমি বন্ধু, চিরকৃতজ্ঞ হয়ে রইলাম আমরা তোমার কাছে। নিজের জীবন তুচ্ছ করেছি? কি দাম আছে আমার জীবনের? ক্যাপ্টেনকে পাল্টা প্রশ্ন করে বসল আগন্তুক। নিশ্চয়ই আছে, যে মহত্ব তুমি আজ দেখালে তার তুলনা নেই। কিন্তু কে আপনারা? আমাকে বারবার এমন বন্ধুভাবে গ্রহণ করতে চাইছেন কেন? সবচেয়ে বড় কথা, আমরা মানুষ, তুমিও তাই। আর পরিচয় যদি জানতে চাও তাহলে শোনো। সবাইকে একে একে পরিচয় করিয়ে দিলেন ক্যাপ্টেন। তারপর নিজের পরিচয় দিলেন। আমি ক্যাপ্টেন সাইরাস হার্ডিং। কোন সাইরাস হার্ডিং? বিখ্যাত সেই ইঞ্জিনিয়ার যার নাম শোনেনি এমন লোক কমই আছে। বিস্মিত কণ্ঠে আগন্তুক জানতে চাইল। হ্যাঁ, উনি সেই ইঞ্জিনিয়ার। ক্যাপ্টেনের হয়ে উত্তর দিলেন স্পিলেট। এবার বলো তো তুমি কে? ক্যাপ্টেন প্রশ্ন করলেন। আমাকে মাফ করবেন ক্যাপ্টেন, কোথায় আপনার আর কোথায় আমি? শুধু এটুকু জেনে রাখুন, আমি একজন পাপী, মহাপাপী। এই ঘটনার পর জঙ্গলে আর ফিরে গেল না আগন্তুক। গ্রানাইট হাউসেও ঢুকল না। তবে গ্রানাইট হাউসের আশেপাশেই থাকল। আগের মতোই ফলমূল খায়, পাহাড়ের গুহায় রাত কাটায়। আসলে অভিযাত্রীদের এড়িয়ে চলতে চায় সে। ঠিক এক সপ্তাহ পরে, সেদিন 10ই ডিসেম্বর, হঠাৎ ক্যাপ্টেনের সামনে এসে দাঁড়ালো আগন্তুক। মাথা হেট করে বলল, একটা কথা বলবো স্যার। নিশ্চয়ই, বলে ফেলো। খোয়ারটা দেখাশোনার কেউ নেই, আমি ওখানে থাকতে চাই। ওখানে তো শুধু জানোয়ারদের থাকার ব্যবস্থা আছে, তুমি থাকবে কি করে? পারবো, ওটাই আমার উপযুক্ত জায়গা। আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছায় বাধা দেব না। এখন খোয়ারের কাছে একটা ঘর বানাতে হয়। ওসব কিছু করতে হবে না। তাই কি হয় নাকি? ঘর ছাড়া থাকবে কোথায়? 3 শতকের ভেতরেই খোয়ারের পাশে একটা ছোট্ট সুন্দর ঘর তৈরি হয়ে গেল। আরামদায়ক আসবাবপত্র থেকে শুরু করে বন্দুক পর্যন্ত সবই দেয়া হলো ওই ঘরে। এইসবের কিছুই জানানো হলো না আগন্তুককে। সব আয়োজন শেষ হলো 20শে ডিসেম্বর। ঠিক হলো সেদিন থেকেই ওই ঘরে থাকতে যাবে আগন্তুক। সন্ধ্যা 8টার দিকে গ্রানাইট হাউসে বসে গল্প করছে অভিযাত্রীরা। সাড়া দিয়ে ঘরে ঢুকল আগন্তুক। একটু ইতস্তত করে বলল, জীবনের সমস্ত পাপ কাহিনী আজ আপনাদের শোনাবো বলে আমি ঠিক করেছি। নাই বা বললে সে কথা, বাধা দিলেন ক্যাপ্টেন। না, আজ আমাকে সব কথা বলতেই হবে। ঠিক আছে, বসো তাহলে। না, এভাবে দাঁড়িয়েই বলতে পারবো। বাইরে তখন ঝড়ের তাণ্ডব। ফায়ারপ্লেসের আগুনটা আরেকটু উস্কে দিল পেনক্রাফট। দরজা জানালার ফাঁক দিয়ে চুরি করে আসা হাওয়ায় মাঝে মাঝেই কেঁপে উঠছে টেবিলে রাখা মোমবাতির আলো। এক আবছা আলো আঁধারি সৃষ্টি হয়েছে সারাটা ঘর জুড়ে। ঘরের এক কোণে দুহাত বুকের উপর ভাঁজ করে দাঁড়ালো রহস্যময় আগন্তুক। ওর কাহিনী শোনার জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে অভিযাত্রীরা। একবার কেশে নিয়ে গলাটা পরিষ্কার করে কথা শুরু করল সে। 1854 সালের 20শে ডিসেম্বর অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে বারমুলি অন্তরীপে এসে নোঙর ফেলল ছোট্ট একটা জাহাজ। জাহাজে আছেন জাহাজের মালিক ধনী স্কটল্যান্ডার লর্ড গ্লেনারভান, সঙ্গে লেডি গ্লেনারভান, একজন ব্রিটিশ আর্মি মেজর, একজন ফরাসি জিওলজিস্ট, আর একজন জনৈক ক্যাপ্টেন গ্র্যান্টের অল্পবয়স্ক 2টি ছেলে মেয়ে। বছরখানেক আগে সাগরে নিখোঁজ হয়েছে ক্যাপ্টেন গ্র্যান্টের জাহাজ ব্রিটানিয়া। লর্ড গ্লেনারভানের ছোট্ট জাহাজ ডানকানের ক্যাপ্টেন জন ম্যাঙ্গলস। খালাসি কর্মচারীর সংখ্যা সব মিলিয়ে জনা 15। মাস 6 আগে আইরিশ সাগর থেকে একটা বোতল উদ্ধার করেন জন ম্যাঙ্গলস। ইংরেজি, ফরাসি আর জার্মান ভাষায় লেখা কতগুলো কাগজ ছিল বোতলে। কাগজগুলো পড়ে জানা গেল ব্রিটানিয়ার ক্যাপ্টেন গ্র্যান্ট আর 2জন নাবিক বেঁচে আছেন। এক দ্বীপে আটকা পড়েছেন ওরা। দ্বীপের অক্ষাংশ 37 ডিগ্রি 1 সেকেন্ড, কিন্তু দ্রাঘিমা পড়া গেল না। পানি লেগে অস্পষ্ট হয়ে আছে। শুধু অক্ষাংশের উপর নির্ভর করেই তাদের উদ্ধারের ব্যবস্থা করা হলো। ব্যবস্থাটা করলেন লর্ড গ্লেনারভান। ইংল্যান্ডের নৌবিভাগ এই ব্যাপারে বেশি আগ্রহ না দেখানোয় ক্ষেপে গিয়ে লর্ড গ্লেনারভান ঠিক করলেন নিজেই বেরোবেন তিনি। চিঠি লিখে ক্যাপ্টেন গ্র্যান্টের ছেলে মেয়েকে নিয়ে আনিয়ে নিলেন নিজের জাহাজে। দূর সাগর পাড়ি দিতে তৈরি হলো ডানকান। গ্লাসগো থেকে আটলান্টিকের দিকে এগিয়ে চলল জাহাজ। ম্যাগেলান প্রণালী পেরিয়ে এগিয়ে গেল প্যাটাগোনিয়া পর্যন্ত। বোতলের লেখা অনুযায়ী এই প্যাটাগোনিয়ার কাছেই কোথাও আটকে আছেন ক্যাপ্টেন গ্র্যান্ট। প্যাটাগোনিয়ার পশ্চিম উপকূলে আরোহীদের নামিয়ে দিয়ে চলে গেল ডানকান। এখান থেকে পায়ে হেঁটে এগোবে আরোহীরা।
পূর্ব উপকূলের কোরিয়েন্টিজ অন্তরীপে আবার ওদের তুলে নেবে ডানকান। 37 অক্ষাংশ ধরে প্যাটাগোনিয়া ঘুরে পূর্ব উপকূলে পৌঁছল ডানকান, কিন্তু ক্যাপ্টেন গ্র্যান্টের কোনো খোঁজ পাওয়া গেল না। জায়গা মতো পৌঁছে আরোহীদের তুলে নিয়ে আবার এগোলো ডানকান। যাওয়ার পথে কোনো দ্বীপেই ক্যাপ্টেন গ্র্যান্টের খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত এই বারমুলি অন্তরীপে নোঙর ফেলল ডানকান। অস্ট্রেলিয়ার সমস্ত দ্বীপগুলো তন্নতন্ন করে খুঁজতে চান লর্ড গ্লেনারভান। সহযাত্রীদের নিয়ে নেমে পড়লেন তিনি। এখানে এক আইরিশ ভদ্রলোকের বাড়ির এক চাকরের মুখে শুনলেন, থাকলে অস্ট্রেলিয়ার উপকূলেই কোথাও আছেন ক্যাপ্টেন গ্র্যান্ট। জিজ্ঞাসাবাদ করে জানা গেল চাকরের নাম আয়ারটন, ব্রিটানিয়ার কর্মচারী। ব্রিটানিয়া জলে ডোবা পর্যন্ত সে ওই জাহাজেই ছিল। ওর কাগজপত্রেও প্রমাণ পাওয়া গেল সত্যি সে ব্রিটানিয়ার কর্মচারী ছিল। লোকটা আরও বলল, ওর বিশ্বাস জাহাজ ডুবির পর ও একাই বেঁচেছে। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ডুবেছে ব্রিটানিয়া, কাজেই ওখানেই খুঁজতে হবে ক্যাপ্টেন গ্র্যান্টকে। আয়ারটনের কথা বিশ্বাস করলেন লর্ড গ্লেনারভান। ঠিক হলো আরোহীদের পথ দেখিয়ে নিয়ে যাবে আয়ারটন। স্থলপথেই রওনা দিল ওরা। ডানকানকে নিয়ে মেলবোর্নের দিকে চলে গেল জাহাজের সেকেন্ড অফিসার টম অস্টিন। সেখানেই আবার জাহাজে উঠবে আরোহীরা। সেদিন 1855 সালের 23শে ডিসেম্বর। আসলে আয়ারটন লোকটা ছিল ভয়ঙ্কর এক শয়তান। ব্রিটানিয়ায় সত্যিই সে কাজ করত, কিন্তু একবার গভীর সমুদ্রে নাবিকদের নিয়ে বিদ্রোহ করে জাহাজ দখলের চেষ্টা করে সে। কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা কেঁচে যায়। শাস্তিস্বরূপ অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে তাকে নামিয়ে দিয়ে যান ক্যাপ্টেন গ্র্যান্ট। তারপরই হয়তো ডুবে যায় ব্রিটানিয়া। খবরটা প্রথম শুনল সে লর্ড গ্লেনারভানের মুখে। ব্রিটানিয়া থেকে বিতাড়িত হয়ে নাম পাল্টে বেন জয়েস হল আয়ারটন। কিছু জেল পালানো কয়েদি নিয়ে এক দুর্ধর্ষ দস্যুদল গড়ে তুলল সে। নিজে হলো তাদের সর্দার। কিন্তু খোঁজ খবর রাখার জন্য আয়ারটন নামেই চাকরের কাজ নিল আইরিশ ভদ্রলোকের বাড়িতে। গভীর জঙ্গলে গা ঢাকা দিয়ে থাকে তার দলবল। লর্ড গ্লেনারভানকে দেখে এক ফন্দি আটল আয়ারটন। দলবল সহ লর্ড গ্লেনারভানকে গভীর জঙ্গলে নিয়ে তার কাছ থেকে একটা চিঠি আদায় করে নিতে হবে। ডানকানের প্রতি পত্র পাওয়া মাত্র অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে চলে যাবার নির্দেশ থাকবে চিঠিতে, কারণ সেখানেই দস্যু দল নিয়ে ডানকানকে দখল করার সুবিধা পাবে আয়ারটন। গভীর জঙ্গলের খাদ্য আর পানিশূন্য এক জায়গায় পৌঁছে গ্লেনারভানের কাছ থেকে সত্যি একটা চিঠি আদায় করল আয়ারটন। চিঠিতে টম অস্টিনকে হুকুম দিয়েছেন লর্ড গ্লেনারভান, চিঠি পাওয়া মাত্রই যেন টুফোল্ড সাগরের দিকে চলে যায় ডানকান। গভীর জঙ্গলের ওই জায়গা থেকে মাত্র কয়েকদিনের পথ টুফোল্ড উপসাগর। দুদিনেই লর্ড গ্লেনারভানের চিঠি নিয়ে মেলবোর্ন পৌঁছে গেল আয়ারটন। চিঠি পেয়ে সাথে সাথেই জাহাজ ছেড়ে দিল টম অস্টিন। কিন্তু টুফোল্ড উপসাগরের দিকে না গিয়ে সে রওনা দিল নিউজিল্যান্ডের পূর্ব উপকূলের দিকে। রেগে গেল আয়ারটন। তার সমস্ত পরিকল্পনা নষ্ট হতে বসেছে। ওদিকে যাচ্ছে কেন জিজ্ঞেস করলে চিঠি খুলে দেখালো টম। স্তব্ধ হয়ে গেল আয়ারটন। নিউজিল্যান্ডের দিকেই জাহাজ চালাবার নির্দেশ আছে চিঠিতে। ভুল করে টুফোল্ডের জায়গায় নিউজিল্যান্ড লিখে ফেলেছেন তিনি। দেখে শুনে মাথা খারাপ হয়ে গেল আয়ারটনের। টমকে তাই যাচ্ছে তাই গালিগালাজ শুরু করলো, এমনকি মারতে পর্যন্ত গেল। বাধ্য হয়ে আয়ারটনকে লোহার চেন দিয়ে বেঁধে রাখল টম। 3রা মার্চ জায়গা মতো পৌঁছে গেল ডানকান। কামানের আওয়াজ করে সংকেত জানালো টন। অল্প পরেই দলবল সহ জাহাজে উঠলেন লর্ড গ্লেনারভান। কিন্তু ওর যদি টুফোল্ডের দিকে যাবার কথা, এখানে এলেন কি করে? গভীর জঙ্গলে গ্লেনারভানকে ফেলে চলে আসে পথপ্রদর্শক আয়ারটন। বহু কষ্টে শেষ পর্যন্ত টুফোল্ডে পৌঁছান গ্লেনারভান। কিন্তু ডানকান নেই, আসেইনি সেখানে। মেলবোর্নে টেলিগ্রাম করে জানলেন 18ই মার্চ মেলবোর্ন ছেড়ে গেছে ডানকান। কোথায় গেছে বলে যায়নি। সন্দেহ দিল গ্লেনারভানের মনে। কোনো উপায়ে ডানকানকে দখল করে কি পালালো আয়ারটন? কিন্তু ছাড়বার পাত্র নন গ্লেনারভান। একটা সদাগরি জাহাজ ভাড়া করে এগিয়ে চললেন 37 অক্ষাংশ বরাবর। পৌঁছলেন নিউজিল্যান্ডের পশ্চিম উপকূলে। সেখান থেকে পায়ে হেঁটে পূর্ব উপকূলে এসে সাক্ষাৎ পেলেন ডানকানের। বন্দি আয়ারটনকে গ্লেনারভানের সামনে আনা হলো। অনেক রকম চেষ্টা করেও কথা বের করা গেল না আয়ারটনের পেট থেকে। শেষ পর্যন্ত পুলিশের হাতে দেবার ভয় দেখানোয় মুখ খুলল আয়ারটন। তবে এক শর্তে, প্রশান্ত মহাসাগরের কোনো নির্জন দ্বীপে নামিয়ে দিতে হবে তাকে। লর্ড গ্লেনারভান রাজি হতেই এক এক করে সব বলে দিল আয়ারটন। ব্রিটানিয়ার বিদ্রোহ, ওর দস্যুদল গঠন, সব। তবে ক্যাপ্টেন গ্র্যান্ট কোথায় আছেন সত্যিই জানে না সে। কথা রাখলেন লর্ড গ্লেনারভান। 37 অক্ষাংশ বরাবর চলতে চলতে তিনি হাজির হলেন প্রশান্ত মহাসাগরের এক ছোট্ট দ্বীপে। ভাগ্যক্রমে ওই দ্বীপেই পাওয়া গেল ক্যাপ্টেন গ্র্যান্ট আর তার 2 সঙ্গীকে।
ওদেরকে ডানকানে তুলে নিয়ে ওই দ্বীপেই নামিয়ে দেওয়া হলো আয়ারটনকে। ওটাই ট্যাবর আইল্যান্ড। যাবার সময় গ্লেনারভান বলে গেলেন, লোকালয় থেকে দূরে থাকবে তুমি আয়ারটন। তোমার মতো লোককে যদিও মনে রাখা উচিত নয়, তবে তুমি কোথায় থাকছো ভুলব না আমি। 1855 সালের 18ই মার্চ আয়ারটনের চোখের সামনে দিগন্তে মিলিয়ে গেল ডানকান। ট্যাবর আইল্যান্ডে একা পড়ে থাকলো আয়ারটন। দ্বীপে ফসল, বন্দুক, গুলিবারুদ, যন্ত্রপাতি সবই আছে। আছে ক্যাপ্টেন গ্র্যান্টের তৈরি কুঁড়ে ঘরটাও। প্রায়শ্চিত্ত শুরু হলো আয়ারটনের। তীব্র অনুশোচনায় পাগলের মতো বনে জঙ্গলে ঘুরে বেরিয়েছে আয়ারটন। সারাক্ষণ প্রার্থনা করেছে খোদার কাছে, কিন্তু নির্জনতার অভিশাপ মুক্তি দিল না ওকে। টের পেল আয়ারটন আস্তে আস্তে বুনো হিংস্র পশু হয়ে যাচ্ছে সে। কয়েক বছর পর সত্যি মনুষ্যত্ব হারালো আয়ারটন। সেই মনুষ্যত্ব হারানো পশুটাকেই ট্যাবর দ্বীপ থেকে আপনারা তুলে এনেছেন ক্যাপ্টেন। আয়ারটনের কথা শেষ হবার পরও কেউ কোনো কথা বলতে পারল না। মোমের আলোয় ঘরের দেয়ালে পড়া অভিযাত্রীদের ছায়াগুলো লাগছে অশরীরী প্রেতের মতো। বাইরে তখনও শান্ত হয়নি ঝড়। বহুক্ষণ পর মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়ালো অভিযাত্রীরা। নীরবতা ভাঙলেন ক্যাপ্টেন। আয়ারটন, তুমি পাপ করেছিলে, শাস্তি পেয়েছ। পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। এখন থেকে নিজেকে আমাদের একজন বলেই ভাববে। ঘরের কোণ থেকে ছুটে এসে ক্যাপ্টেনের হাত চেপে ধরল আয়ারটন। কথা বলতে গিয়েও বলতে পারল না। আবেগে কেঁপে উঠল ঠোঁট দুটো। আমাদের সাথে গ্রানাইট হাউসেই তুমি থাকো, বললেন ক্যাপ্টেন। অন্তত কিছুদিন আমাকে খড়ে থাকতে দিন ক্যাপ্টেন। ঠিক আছে, কিন্তু একটা কথা বলো তো, নির্জনেই যদি থাকতে চাও তো বোতলে ভরে কাগজের টুকরোটা পাঠিয়েছিলে কেন? কাগজ পাঠিয়েছিলাম, বিস্মিত হলো আয়ারটন। হ্যাঁ, সেই কাগজটা পেয়েই তো ট্যাবর আইল্যান্ডে যায় বন অ্যাডভেঞ্চার। ট্যাবর আইল্যান্ডের অক্ষাংশ দ্রাঘিমাংশ আর তোমার কথা লেখা ছিল ওতে। কিন্তু ওরকম কোনো কাগজে আমি সাগরে ভাসাইনি। শিওর? শিওর। আর কিছু বলার নেই আমার। খোঁয়াড়ের দিকে রওনা হতে পারো এখন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন জুল ভার্নের সায়েন্স ফিকশন গল্প মিস্টেরিয়াস আইল্যান্ড। আজ 4র্থ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা প্রথমবারের মতো শুনছেন যারা, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।